হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেল। তোমাদের আমার এই চ্যানেলে স্বাগতম জানাই। শুরু করবো আজকে কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট থেকে 8 নম্বর প্র্যাকটিস সেট, সেখান থেকে অঙ্ক 76 থেকে 100 পর্যন্ত ম্যাথ। তো যারা আমার ক্লাস করছে বরাবর তারা মোটামুটি আশা করি বুঝতে পারছে আমি যেভাবে শেখাই। অনেক ভাইয়েরা আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাচ্ছে, খুব খুশি। তোমরা এইভাবে আমার চ্যানেল ক্লাসটাকে দেখতে থাকবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। যত দূর শেয়ার করবে তত আমার চ্যানেল আরও গ্রোথ হবে এবং আমি আরও উৎসাহিত হব, আরও নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। তো আমি লীলার প্র্যাকটিস সেট থেকেও ম্যাথ করাই, জিকে করাই, এখান থেকেও ম্যাথ করাই, জিকে করাই। আর কিছু কিছু অঙ্ক আছে যেগুলো বারবার পরীক্ষায় আসে, সেইগুলোকেও দিই। অনেকে যেরকম মিশ্রণের অঙ্ক কিছু না একটা থাকে, তবে মিশ্রণের কিছু পার্ট 5 না 4 পর্যন্ত দিয়েছি আমি। সেখানে দেখবে যে কটা ম্যাথ করেছি সেই ম্যাথগুলোর মধ্যে পরীক্ষার হলে একটা না একটা তুমি পাবে। এবং সেই ম্যাথগুলো কিন্তু খুব সহজভাবে ট্রিক্সের মাধ্যমে বুঝিয়েছি, এমন না যে ডিটেলসে বুঝিয়েছি। কিছু অঙ্ক ডিটেলস আছে দু একটা, বাকি বেশিরভাগ কিন্তু যে ম্যাথগুলো বারবার আসে সেগুলো কিন্তু ট্রিক্সে আছে, আর ট্রিক্সগুলো খুব সহজ পদ্ধতি। তো আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার মেন পথ তোমরাই, ঠিক আছে? আমার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাবে সেই রাস্তা তোমরাই দেখাবে। তো শুরু করব। দেখো 76 থেকে 78, সময় নষ্ট করবো না, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখবে। তবে এর মধ্যে কিছু অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটু টাফ, সেইগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখবে। আশা করবো এখন খাতা কলম নিয়ে বসেছো, খাতা কলম নিয়ে বসবে। তো শুরু করছি। দেখো 76 নম্বরে যে অঙ্কটা দেখছো, এর এককের ঘরের অঙ্কটি হলো। এককের ঘরের অঙ্কটি তোমরাও পারবে। প্রত্যেকটার এককের ঘরের অঙ্কের সাথে গুণ করো। উল্টো দিক থেকে শুরু করো। 9 থেকে দেখো 83 আছে, 9 আছে, তাই না? তো 3 9 27, এককের ঘর কত পেলাম? 7 পেলাম। প্রত্যেকটার এককের ঘরের অঙ্ক নিয়ে নাও, প্রত্যেকটার এককের ঘরের অঙ্ক। উফ, তো কালি কালি হয়ে গেল, কালি কালি মহাকালী। প্রত্যেকটা ঘরের এককের অঙ্ক নিয়ে নাও। এককের অঙ্ক প্রথমটার দেখো 7 নিলাম, পরেরটার 5 নিলাম, তারপরেরটার এতক্ষণ আশা করি তোমাদের হয়ে গেছে। পরেরটার 8 নিলাম, 3 9, 5 8 40। শূন্য আসছে না? শূন্য আসছে। শূন্য আসলে সব জায়গায় শূন্য হবে, যাই দিয়ে গুণ করো। শূন্য আসছে না এই জায়গাটা? 5 8 40, শূন্য তো চলে আসছে। এবার শূন্য থাকবেই একটা না একটা, তার মানে ওটা শেষের এককের অঙ্ক শূন্যই থাকবে। বুঝতে পেরেছো? এককের অঙ্ক শূন্যই থাকবে। 5 8 40, এবার যাই গুণ করো ওই এককের অঙ্ক শূন্যই থাকবে। শূন্য উত্তর। 5 8 40 হচ্ছে, এবার শূন্য তো থাকছে। এবার শূন্যর সাথে যত সংখ্যায় গুণ করো কি হবে? শূন্যই উত্তর হবে। তো এখানে আর বাকি কিছু করার দরকার নেই, এটা অলরেডি তোমাদের হয়ে গেছে। এবার 77 নম্বর অঙ্কটা দেখো। এই টাইপের অঙ্ক আমি শিখিয়েছি। 77 নম্বরে এক হচ্ছে 1 - 1/2, আরেকটা হচ্ছে 1 - 1/3। এইটুকু করবে, দুটো লাইন করবে অন্তত। আর যদি কলম না দিয়ে কলমের খোঁচা না দাও তাহলে তো আরও ভালো, ঠিক আছে? কলমের খোঁচা অ্যাকচুয়ালি লাগে না এটাই। 1 - 1/n, কলমের খোঁচা এই অঙ্কতে লাগে না। 2 1 2, 1/2 আর 2/3। কাটছে কোনটা? এটা। থাকছে কোনটা? এটা। আমি আগেও বলেছি উপরের সংখ্যা থাকলে যেটা ওটা লিখবো, আর এই দিককার শুধু এইটুকু নিব, আর কিচ্ছু নিব না। এটাই উত্তর, কিচ্ছু নিব না। আর এদিকের 1, এদিকের n, এইটুকু উত্তর, 1/n। 78 নম্বর। 78 নম্বরটা অলরেডি তোমাদের 3টে অঙ্ক হয়ে গেছে আশা করি। রুট ওভারের মধ্যে কত আছে? 10,000। ওখান থেকে আমাকে বের করতে হবে কত পাবো? 100। 10,000 থেকে বের করলে 144 যোগ হবে, পাবো কত? 144। এটাও রুট ওভারের মধ্যে। পাবো কত? 12। এবার 4 যোগ হবে, এটা আবার রুট ওভারের মধ্যে। হলো কত? 16 = 4। কত উত্তর? 4। এগুলো অঙ্ক কলমের খোঁচা দিবে না কখনো। এই অঙ্কটাকেও কলমের খোঁচা দেবে না, মুখে মুখে চেষ্টা করবে, মুখে মুখে চেষ্টা করবে, ঠিক আছে? কলমের খোঁচা দিবে না। এই 3টে অঙ্ক কিন্তু কলমের খোঁচা না দিলেও চলে, ব্রেনে ক্যালকুলেশনে উত্তর আসবে। এবার শুরু করবো 79 থেকে 82, 79 থেকে 82 পর্যন্ত। 79 নম্বর দেখো, যদি 3টি সংখ্যার অনুপাত 2:3:7 এবং তাদের লসাগু 714 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? 79 2:3:7, অর্থাৎ 2 × 3 × 7, এদের লসাগু কত? 714। তার মানে এদের গুণফল 714। তাহলে 1 ইউনিটের মান বের করতে হবে। তাহলে 714/2 × 3 × 7। কখনো গুণ করে বড় করবে না, গুণ করে বড় করলে
6 7 42 হচ্ছে, কিন্তু 42 লিখবে না, তাহলে কাটাকাটি অসুবিধা হবে। দেখো 7 10 70, 7 2 14, 7 দিয়ে কাটলাম, 3 2 6 17, মানে 17 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে 1 ইউনিটের মান পেলাম কত? 17। এখানে আছে কত? বড়টার মান বের করতে বলেছে, 7 এর মান। তাহলে তুমি কি করবে? এর সাথে 7 গুণ করো, সমান সমান 119 উত্তর। বড়টার মান চেয়েছে, 7 এর মান 119। 80 নম্বর, 20টি সংখ্যার গড় 35, পরে দেখা গেল 85 সংখ্যাটিকে ভুল করে 45 ধরা হয়েছে, তাহলে সঠিক গড় কত হবে? 85-র জায়গায় 45 ধরেছে, মানে 40 কম ধরে নিয়েছে। কিন্তু 20টি সংখ্যার গড় কত? 35। 20টি সংখ্যার গড় যদি 35 হয়, টোটাল কত? 700। যেখানে 85-র জায়গায় সে কি করেছে? 45 ধরেছে, তার মানে 40 কম। 700-র সাথে 40 যোগ করে দাও, 740। আর কটা সংখ্যা? 20টি সংখ্যা, 37 উত্তর। কত উত্তর? 37। 81 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 3:5, যদি প্রত্যেক সংখ্যা থেকে 9 বিয়োগ করা হয়, তাহলে সংখ্যার অনুপাত হয় 12:23। তাহলে ছোট সংখ্যাটি কত? বাচ্চাওয়ালা সাবাল দিয়ে দিয়া, কই বাত নেই। দুটি সংখ্যার অনুপাত কত? 3:5, মানে প্রত্যেকটা থেকে 9 বিয়োগ করতে হবে, তাহলে অনুপাত হয়ে যাবে 12:23। তাহলে এদিকে হবে কত? 69x মাইনাস 207 ইকুয়াল টু 60x মাইনাস 108। এই পাশে আসলে 9x, 207 ওই পাশে গেলে 99 থাকবে অনলি। তার মানে x এর মান হচ্ছে 11। চেয়েছে কোনটা? ছোট সংখ্যা, ছোট সংখ্যা 3। তাহলে এর সাথে 3 গুণ করো, 33। কত উত্তর? 33 উত্তর। বি নম্বর, 82 একটা কি বয়সের অঙ্ক বলেছে। সোনালী ও মোনালির বর্তমান বয়সের অনুপাত 5:3, 5 বছর পরে অনুপাত হবে 10:7। তোমরাও পারবে, বাচ্চাওয়ালা সাবাল দিয়ে দিয়া। 5:3, দেখো আমি একটু অন্য পদ্ধতি করছি। 5 বছর পর হবে 10:7। আমি এটাকে মাল্টিপ্লাই করব, ক্রস 30, 5 7 35, ডিফারেন্স কত? 5। 5 বছর পরে যেটা, সেটার অনুপাত নিব আবার। 5 বছর পরে কত? 10:7। 5 বছর পরেরও মাল্টিপ্লাই করব, 5 7 35, 5 10 50, ডিফারেন্স কত? 15। তার মানে এই ডিফারেন্স ইকুয়াল টু এই ডিফারেন্স। 1 ইউনিটের মান কত? 3। তার মানে 3 5 15। কারটা চেয়েছে? সোনালীর বর্তমান বয়স কত? এটা হচ্ছে সোনালী, এটা হচ্ছে মোনালি। তাহলে 3 5 15 বছর উত্তর। আরেকটা কি, যে 5x প্লাস 5 বাই 3x প্লাস 5 ইকুয়াল টু 10/7, এইভাবে একটা। তাহলে 5 7 35x প্লাস 35 ইকুয়াল টু 30x প্লাস 50। তাহলে 5x কত থাকবে? 5x ইকুয়াল টু ওই পাশে গেলে 15, x এর মান 3, 3 5 15 বছর উত্তর। 3 5 15, এইভাবে বের করা যায়। এবার হচ্ছে 83 নম্বর আর 84 নম্বর। 83 নম্বরের অঙ্কটা দেখো, আমি এর আগে অঙ্কগুলো করেছিলাম, বিয়োগ করে দিয়েছিলাম, তাই না? কিভাবে করেছিলাম? 4:3, এটা হচ্ছে আয়ের অনুপাত, আর 12:7 এটা হচ্ছে ব্যয়ের অনুপাত। এটা হচ্ছে আয়, এটা হচ্ছে ব্যয়। আমি কি করেছিলাম? সঞ্চয় বের করেছিলাম, তাই না? কিন্তু সব ক্ষেত্রে সঞ্চয় বের করতে গেলে 1 অনুপাত আনতে হবে। এবার 1 অনুপাত আনতে গেলে ওই জায়গাটা ভাবতে হবে যে আমি কত দিয়ে গুণ করব। এই ভাবতে ভাবতে কিন্তু তোমার যে বড় নিয়ম, সেই নিয়মে তোমার অঙ্ক হয়ে যাবে, তাই না? ওই ভাবনাটা ভাবতে ভাবতে, সব অঙ্ক কিন্তু এইভাবে ভাবতে গেলে হবে না, ঠিক আছে? সময় নষ্ট হবে। কিছু অঙ্ক আছে যেগুলো খুব সহজ, বিয়োগ করলে 1:1 চলে আসে সরাসরি। কিছু অঙ্ক আসে যে ভাবতে হবে, ভাবতে গেলে আমাকে 1 অনুপাত 1 আনতে হবে, কিন্তু আমি কত গুণ করব, বিয়োগ করব, তাহলে সেই ওটা ভাবতে ভাবতে কি আমার অঙ্ক টাইম পার হয়ে যাবে অনেকটা। তার জন্য কি করব? যে অঙ্কটা যেভাবে হবে সেটাকে সেইভাবে করে দিবে। বলেছে একটা হচ্ছে 4x ধরে নেই, প্রথমটার আয়, আর দ্বিতীয়টার আয় হচ্ছে 3x। এবার ব্যয়ের অনুপাত, তার মানে এর সাথে আয়ের থেকে যদি আমি 3200 টাকা যেটা সঞ্চয় করেছে সেটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার কি পড়ে থাকবে? ব্যয়ের অনুপাত পড়ে থাকবে, তাই না? আয় থেকে যদি সঞ্চয় বাদ দিই, তাহলে আমার পড়ে থাকবে ব্যয়। আয় থেকে সঞ্চয় বাদ দিলাম, ব্যয় পড়ে থাকলো। তাহলে এইটুকুই করে দাও, ভাবতে ভাবতে অঙ্ক হয়ে যাবে এখানে। 4 7 28x মাইনাস 0 0, 7 2 14, 1, 3 7 21 22 ইকুয়াল টু 3 12 36x মাইনাস 12 আর 32, একটু গুণ করে নিবে,
4 6 2 3 384, তাই না? 384 দুটো শূন্য হলো। এটা এই পাশে আসলে কত থাকবে? -8x ইকুয়াল টু এই পাশে গেলে -1600 থাকবে, দেখবে কত থাকবে? 1600 -1600 থাকবে, তাই না? -1600 থাকবে, তা মাইনাস মাইনাস কাটো, x ইকুয়াল টু 200। এবার কি বলেছে? তাহলে x এর আয় কত? এই জায়গাটা 3200, ঠিক আছে, 3200 করলাম, ঠিক আছে। দুটো শূন্য তো ঠিকই আছে, দুটো শূন্য এই পাশে, দুটো শূন্য ঠিকই আছে, 384 দুটো শূন্য ঠিক আছে। তাহলে এই পাশে 8x ইকুয়াল টু x ইকুয়াল টু দুটো শূন্য ঠিক আছে। তাহলে বলেছে তাহলে x, তাহলে x এর আয়, তাহলে x এর আয় মাসিক কত? x এর আয়, x আর y, তাই না? এটা হচ্ছে x, এটা হচ্ছে y, তাহলে x এর আয় কত? 800 টাকা। কোন জায়গায় ভুল করলাম? শূন্য একটা, ওফো, এই যেখানে তো মিলে যাচ্ছিল, তাই তো? এই যে 4 আরেকটা শূন্য হবে, তাই না? আরেকটা শূন্য হবে, 2 2 4 0 0, হ্যাঁ 1600, আরেকটা শূন্য হবে, এই জন্য তো মিস্টেক হচ্ছে। তাহলে কটা হলো? এত, তাহলে আরেকটা শূন্য, তাহলে x এর মান কত? 2000, আর এখানে 4x, তার মানে 8000 উত্তর। ক্লিয়ার? এবার হচ্ছে 84 নম্বর, সময় লেগে গেল একটু। একটু ধাতু সংখ্যার মধ্যে কপার ও জিঙ্কের অনুপাত 5:2। কপার আর জিঙ্ক এদের অনুপাত কত? 5:2। এবার বলছে যদি 1.25 কেজি জিঙ্ক, তার মানে এটা আলাদা, 1.25 কেজি জিঙ্ক 17 কেজি 500 গ্রাম ধাতু সংখ্যার মধ্যে মেশানো হয়। 17 কেজি 500, তার মানে 17.500, এটা হচ্ছে ধাতু সংকর, তার মানে মিশ্রিত, এটা মিশ্রণ, তাই না? ধাতু সংকরের মিশ্রণ কপার আর জিঙ্কের। তার কপার আর জিঙ্কের অনুপাত কত দিয়েছে? এত, তার মানে আমি 7 ইউনিট সমান সমান লিখতে পারি এত, 7 ইউনিট, পরে এটা জিঙ্কের সাথে মিশাবো, জিঙ্ক আর কপার যখন আলাদা করব, পরে জিঙ্কের সাথে এটাকে মিশিয়ে দেবো। তাহলে আমি এই জায়গাটা কী করবো? আগে এখান থেকে 7 দুগুণে 14, 5 7 35, 2.500 এটা, তাই না? এখন 1 ইউনিটের মান। তাহলে এই জায়গাটা গুণ করো, এই যে 2.500, তাহলে বের করে দেবো 5 25 125, তার মানে 12.00, আর হচ্ছে 25 দুগুণে 50, 3টে শূন্য, তার 3 ঘর পর দশমিক মানে 5, তার একটা পেলাম কত? 12.00, আর একটা পেলাম 5। এর সাথে এটাকে মেশাতে হবে। এটা কি পেলাম? এটা জিঙ্ক, আর এই জিঙ্ককে মিশিয়ে দাও, তাহলে 6.25 পাবে। এই জায়গাটা যোগ করলে 6.25, তাহলে দশমিক উঠিয়ে দাও, এখানে 3টে শূন্য, এখানে 2টো শূন্য, তার মানে এখানে একটা শূন্য হবে, এখানে একটা শূন্য বেশি হবে। বাই আকারে যদি লিখি বজ্র গুণনে চলে যাবে এই জায়গাটা একটা শূন্য, তাই না? তাহলে একটা শূন্য কাটো, তাহলে 25 25 625, আর এই জায়গা হচ্ছে 5 25 125, তাই না? 5 25 125, 25 দিয়ে গুণ করলাম, 25 25 625, 5 25 125, 25 দুগুণে 50, 2:1 উত্তর। কত উত্তর? 2:1। ওই যে 1.25 জিঙ্কটা ওটা পরে মেশাতে হবে, কারণ ওটা আলাদা, ঠিক আছে? দুটোর মান বের করে নিলাম আগে, কপারের মান বের করলাম আর জিঙ্কের মান বের করলাম, এই যে জিঙ্কের আর এই যে কপারের, ঠিক আছে? এবার এই জিঙ্কের সাথে এই জিঙ্কটুকু শুধু মেশালাম, যার ফলে পেলাম আমি কত পেলাম? 6.25 পেলাম, তাই না? 6.25 এই পাশে লিখলাম, আর এই পাশে 12.500। এবার আমি যদি না বুঝতে পারো, দশমিক উঠিয়ে দিয়ে নিচে 1000 নিবে, এখানে দশমিক উঠিয়ে দিয়ে 100 নিবে, কেটে দেখো বজ্রগুণ করে এই পাশে একটা শূন্য বেশি পড়ছে, তারপরে তুমি অনুপাত বের করে নাও। 2:1। 85 থেকে 87, 85 দালালের কমিশন হিসাবে 0.5% প্রাপ্য। কত পার্সেন্ট? 0.5% মানে কি? 1/200, পার্সেন্টেজ উঠালে নিচে 100 নিব। তাহলে দালালের কমিশন হিসাবে এত পার্সেন্ট প্রাপ্য, সে যদি কমিশন হিসাবে 500 টাকা পায়, তার মানে এটা সমান সমানই 500 টাকা। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 5টা শূন্য হবে একের পরে, দুটো 4টে, 1 2 3 4 5। তাহলে সে যদি কমিশন হিসাবে 500 টাকা পায়, তবে জমিটির মূল্য কত? এই এত টাকা। সি নম্বরে দেখো,
সি নম্বর উত্তর। এটা এইভাবে করবে, এইটুকুই অঙ্ক। 1/2 মানে 1/200 পার্সেন্টেজ উঠিয়ে দিয়ে ইকুয়াল টু 500 টাকা। 86, একজন বাসের এজেন্ট 2.5% হারে 300 টাকা কমিশন পায়, বিক্রিত টিকিটের মূল্য কত? 2 দোকানে 4 আর একে 5, 5/200। সেম অঙ্ক, কত টাকা পায়? 300 টাকা পায়। 5 6 30, 6 দোকানে 12, এত টাকা, 12,000 টাকা। এ নম্বর অ্যান্সার। এটাও সেম অঙ্ক, ওইভাবেই করলাম। এবার হচ্ছে 87, বলেছে একটি সংখ্যাকে কত দিয়ে গুণ করলে গুণফল সংখ্যাটির 35% হবে? একটি সংখ্যাকে কত দিয়ে গুণ করলে, ধরে নেই সংখ্যাটা এক্স, কত দিয়ে গুণ করলে, ধরে নিলাম ওয়াই দিয়ে গুণ করলাম। গুণফল, এটা গুণফল সংখ্যাটির 35% হবে। সংখ্যাটি কত নিয়েছিলাম? এক্স, তার 35% হবে। এই যে ধরে নিলাম সংখ্যাটা এক্স, তার সাথে ওয়াই গুণ করলাম, তাহলে গুণফল, তাহলে এই গুণফল সেই সংখ্যাটির মানে এক্সের 35% হবে, এটাই বলেছে। তাহলে এক্স এক্স কেটে দাও, 5 7 35, 5 20 100, তাহলে 20 ওয়াই ইকুয়াল টু 7, তার মানে ওয়াই ইকুয়াল টু কত? 7/20, এটাই উত্তর। বা ওয়াই সমান 7/20। এইখানে এত লাইন লেখারও দরকার নেই, এই জায়গাটাই হবে 7/20। এ নম্বর অ্যান্সার। 88 নম্বর আর 89 নম্বর। 88 আর 89। 88 নম্বর দেখো, বলেছে 4 ঘন্টা 30 মিনিটের সময়সীমা একটি দিনের কত শতাংশ? 4 ঘন্টা 30 মিনিট মানে 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা, 4 দোকানে 8 একে 9/2, তাই না? এই ঘন্টাটা একদিনের কত শতাংশ? একদিন মানতে 24, তার কত পার্সেন্টেজ? এইটুকুই করতে হবে, ঠিক আছে? 3 8 24, 3 3 9, 50 দোকানে 100, 25 দোকানে 4 দোকানে 8, 3 25 75 আর 4r, তাই না? তাহলে 4 দিয়ে আমাকে ভাগ করতে হবে। 4r ইকুয়াল টু 75, তাহলে r ইকুয়াল টু 75/4 ভাগ করে দাও। 4 18 72, এত পার্সেন্ট। 18 পূর্ণ 3-এর 4%। এবার তুমি যদি মিনিটে করতে যাও সেম উত্তর আসবে। তো যে মিনিটে করতে গেলে একটু বড় চলে আসবে, ঠিক আছে? একটু বড় আকার চলে আসবে। এবার হচ্ছে 89, রাম তার মাসিক আয় 20% বাড়ি খরচের জন্য ব্যয় করে। ধরে নিলাম তার 100 টাকা আয়, 20% বাড়ি খরচ, বাকি 15% টাকার বইয়ের পিছনে, বুক, এরপর বাকি টাকার 30% জামা কাপড় খরচ করে এবং সবশেষে যা পড়ে থাকে তা সে সঞ্চয় করে। সে যদি মাসের শেষে 9,520 টাকা সঞ্চয় করে তবে তার মাসিক আয় কত? এক সমীকরণে অঙ্ক হবে। এই টাইপের অঙ্ক এক সমীকরণে করবে, এক লাইনে, ঠিক আছে? ধরে নিলাম 100, 20% খরচা করে মানে 100/80 ইন্টু আবার 100, 15% খরচা করে মানে 100/85, আবার 30% খরচা করে মানে 100/70 ইন্টু 9,520 টাকা। অনেকে ইকুয়াল টু লেখে, ইকুয়াল টু করলে এই সবগুলো জিনিস, নিচের জিনিসগুলো সব উপরে চলে যাবে। নিচের জিনিসগুলো কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। যদি এই এটাকে ইকুয়াল টু করে দেয় তাহলে এগুলোকে উপরে লিখতে হবে। উপরে লিখে এগুলোর সাথে এক্স 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 যোগ করতে হবে, গুণ করতে হবে। এক্স এক্স দরকার নেই, আমি একবারে গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা কেটে দিয়ে আগে দেখো, 7 1 7, 2 থাকলো 25, 3 7 21, 6 7 42, কাটলো 5 20 100, 5 17 85, এটা দেখো 8 দিয়ে কাটলো। এখানে দেখো 4 20 80, আর এটা হচ্ছে 4 দুগুণে 8, থাকলো 2 আর হলো 4টা 0, এত উত্তর। কাটাকাটি করে আমি এটা এই টাইপের অঙ্ক এক লাইনে করবে, এক সমীকরণ এভাবে লিখে নিবে, যা মান আসবে ওটাই উত্তর। 90 আর 91, 90 আর 91 দেখো, 90টা সূত্র লিখে রাখো খাতায়, ঠিক আছে? ধরে নেই এটা কিস্তি টাইপের অঙ্ক, কিস্তির অঙ্ক, যে 848 টাকা ঋণ 4 বছরে বার্ষিক 4% সরল সুদের হারে শোধ করতে হলে প্রতি বছর কত টাকা করে শোধ করতে হবে? কারণ এটা কিস্তির অঙ্ক, তাহলে এটা সরল সুদের কিস্তির অঙ্ক। তাহলে ধরে নিই এক্স টাকা, এক্সের মান এক্স টাকা প্রতি বছর সুদ দেয়, ঠিক আছে? মানে শোধ করে, প্রতি বছর এক্স টাকা করে দেয়। তাহলে আমি লিখবো কত? 4x, সূত্র লেখো, এটা হচ্ছে সূত্র, 4x প্লাস 4x/100 ইন্টু 1 + 2 + 3 ইকুয়াল টু 848 টাকা। 1 + 2 + 3 কেন নিলাম? 4 বছর বলেছে,
তা আমরা সবসময় 1 বছর কম নেব। এই ক্ষেত্রে সবসময় কী করব, 1 বছর কম নিতে হবে। এখানে 4 বছরই আছে, কিন্তু 1 বছর আমি একটা টার্ম ওখানে কম আছে, 1 2 3, তাই না? এবার যদি বলতো 5 বছর, তাহলে 1 2 3 4, 6 বছর 1 2 3 4 5, 7 বছর 1 2 3 4 5 6, এই জায়গাটা সেইভাবে লিখতাম। ক্লিয়ার? এটা হচ্ছে ফর্মুলা এইটুকু। আর এই যে এই টাকাটা, এটা হচ্ছে টাকা, টোটাল টাকা। তাহলে এই জায়গাটা তুমি ক্যালকুলেশন করো, এটুকু করে নাও আগে, গুণ করো 4x বাই 100 প্লাস 8x বাই 100 প্লাস 12x বাই 100, আর এখানে আছে 4x প্লাস। এবার আবার করো 100 লসাগু, তাহলে 400x প্লাস 4x প্লাস 8x প্লাস 12x ইকুয়াল টু, দেখো কে কীভাবে করেছে জানি না, তবে এটাকে যদি তুমি এইভাবে করো সহজ পদ্ধতি, ঠিক আছে? এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি। যোগ করে দেখো কত হবে, 424, 12 20 24, 424 এক্স বাই 100 ইকুয়াল টু 448। 2 দিয়ে কেটে যায়, দেখো উপরে কত দিয়ে কেটে যায়, 2 দিয়ে কেটে যায়, তার এক্স এর মান হচ্ছে 200। এটা হচ্ছে উত্তর। 4 বছর বলেছে, ওই জন্য আমরা 1 2 3 পর্যন্ত। 5 বছর বললে 1 2 3 4, এক কম থাকবে সবসময়, মনে রাখবে, ঠিক আছে? এবার হচ্ছে 91 নম্বর, এটা চক্রবৃদ্ধির অঙ্ক। বলেছে 2000 টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে সুদের মূল্যে 2420 টাকায় পরিণত হবে। দেখো যেভাবে নিবে, এক হচ্ছে এত টাকা 1 + 10%, কত বছর বলেছে, n বছর, 2420। এই টাকাটা কি করবে, নিচে নিয়ে চলে আসি, নিচে নিয়ে চলে আসলাম, কেটে দিলাম, 12 × 24, 2 × 2 100, 121/100, তাই না? 121/100। তাহলে এই জায়গাটা থাকবে কত, উপরে 11 নিচে 10, এর পাওয়ার হচ্ছে n ইকুয়াল টু 121/100। n তাহলে এর মান কত নিব, এর মান কত নেব, n এর মান যদি 2 বসাই, আমি n এর মান যদি এখানে 2 বসাই, তাহলেই তো 121/100 ইকুয়াল টু 121/100 হচ্ছে, তার মানে n এর মান হচ্ছে 2। এবার তুমি যদি অন্যভাবে করো, যে না আমি অন্যভাবে করব একটু, তাহলে 10%/100, তাহলে 1/10 মানে আসল হচ্ছে 10, 11 হচ্ছে সুদ আসল, ঠিক আছে? এবার তুমি যে 2420 টাকা, সেটাকে তুমি কি করবে, এখান থেকে তুমি বের করতে পারবে। এটাকে তুমি স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করো, তাহলে এটাকে স্কোয়ার করলে কত হবে, 100, আর এটা হচ্ছে 121। কিন্তু হচ্ছে না, আসল টাকা আসছে না। আসল টাকা আসতে গেলে কি করতে হবে, 20 দিয়ে গুণ করলে, এর সাথে যদি 20 দিয়ে গুণ করি, তাহলে দেখো 2000 আসছে, আর এই জায়গাটা দেখো 2420 টাকা আসছে। তার মানে n এর মান হচ্ছে 2, স্কোয়ার নিলাম। এইভাবে তুমি করতে পারো, বা তুমি এইভাবে আনতে পারো। এইভাবে যদি তোমার মনে না থাকে, অসুবিধা হয়, তুমি সিম্পল এইভাবে বসাও। দেখো একটা জিনিস মনে রাখবে, তুমি ছোট থেকে যেটা শিখেছো সেটাকেই তুমি পারদর্শী করো। সব অঙ্ক কিন্তু সব নিয়মে আনতে গেলে তুমি হয়তো নতুন শিখেছো, মনে হচ্ছে যে হ্যাঁ এটা খুব ভালো লেগেছে, খুব ভালো জিনিস, হয়তো পরীক্ষার হলে দেখা গেলো ওটা করতে গিয়ে একটু আটকে গেলে, একটু মনে হলো না ভুল হতে পারে, আমি ওই নিয়মই করি, সময়টা নষ্ট হলো, তাই না? তো সময় নষ্ট না করার জন্য যেটা মনে হবে যে না এটা আমি এইভাবে করে দেবো, তো তুমি ওটা ফটাফট করে দাও। এইভাবে করতে গেলে তো তুমি আন্দাজেই বুঝে যাচ্ছ যে এটা 121 হচ্ছে, এটা 100 হচ্ছে, তার মানে স্কোয়ার দিলেই তো এটা 121 হয়ে যাচ্ছে, বাকিটা করার দরকার নেই। 2 বছর, সিম্পল জিনিস, এটা সবসময় মাথায় রাখবে। অনেকে খুব লাফায় যে সব অঙ্ক ট্রিক্স খুঁজে বেড়ায়, কিন্তু সব অঙ্কর হয় না ট্রিক্স, কিছু কিছু অঙ্ক ট্রিক্স হয়, বাকিগুলো ওইভাবেই হবে, যেভাবে শিখেছে ওইভাবে আসতে হবে, ঘুরে ফিরে ওইভাবে আসতে হবে। করতে গিয়ে ভুল হবে, ভুল জায়গায় চলে যাবে, না করতে পেরে আবার ফিরে আসবে ওটাতে, ঠিক আছে? তো যখন যেটা করবে, মানে যেটা যেভাবে করা উচিত সেটাকে সেইভাবে নিয়ে যাও। 92 আর 93, 92তে দেখো ABC একটি ব্যবসা শুরু করলো যাতে তাদের মূলধনের অনুপাত 1:3:5। 4 মাস পর এ আগে যা বিনিয়োগ করেছিল তার সমান পরিমাণ বিনিয়োগ করলো, এবং বি ও সি আগে যা বিনিয়োগ করেছিল তার অর্ধেক পরিমাণ তুলে নিল। বছরের শেষে তাদের লাভ্যাংশের অনুপাত কত? সিম্পল জিনিস, দেখো ভালো করে খেয়াল করবে। ABC, ABC, এ কত টাকা দেয়, 1 টাকা, বি কত, 3 টাকা, সি কত, 5 টাকা। এবার কি করব, যে 4 মাস পর এ আগে যা বিনিয়োগ করেছিল তার সমান পরিমাণ বিনিয়োগ করলো, তার মানে 1 টাকা তার 4 মাস খাটলো, 1 টাকা 4 মাস খাটলো। এবার কি করলো, 4 মাস পর আবার কি করলো, সে আগে যা বিনিয়োগ করেছিল, আগে 1 টাকা বিনিয়োগ করেছিল, তার সমান পরিমাণ বিনিয়োগ করলো,
4 মাস পর, তার মানে কি 2 টাকা বিনিয়োগ করলো, এই 2 টাকা কয় মাস খাটবে? 4 মাস তো 1 টাকা খাটলো, এই 2 টাকা বাকি আরও 8 মাস খাটবে। এই হচ্ছে এর অনুপাত, এখান থেকে এর অনুপাত। সেম বি এর অনুপাত, কিন্তু বলেছে বি কত টাকা? 3 টাকা, তার সে 4 মাস খাটলো, কিন্তু সে কি করলো? আগে যা বিনিয়োগ করেছিল তার অর্ধেক পরিমাণ তুলে নিল। অর্ধেক মানে কি? 3 টাকার অর্ধেক মানে 1.5 টাকা। এই 1.5 টাকাটা কত মাস খাটবে? তার 8 মাস খাটবে, 8 মাস খাটবে প্লাস ইস টু, এবার সি 5 টাকা বিনিয়োগ করেছিল, এর 4 মাস খাটলো, প্লাস অর্ধেক টাকা তুলে নিল, মানে 2.5 টাকা থাকলো, আর তার 8 মাস খাটবে। ক্লিয়ার? এবার আমি অনুপাত বের করে নেব। 4 যোগ 8 দুগুণে 16 ইস টু 12 প্লাস 8 15 120, মানে এখানেও 12 ইস টু 4 5 20 যোগ 8 25 200, তার মানে এখানে হচ্ছে 20। 200 মানে 1 ঘর পর দশমিক, সব নিয়ে নিলাম একসাথে। তাহলে এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 24, এখানে হচ্ছে 40, তাহলে 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 20 আরও আসবে। যার সঠিক পদ্ধতি 4 5 20, 4 6 24, 4 10 40, একবারে চলে আসবে। 4 5 20, 4 6 24, 4 10 40, ঝামেলা শেষ, এক লাইনের ঝামেলা শেষ। আসলো 93। এবার 93 অঙ্কটা অনেকে অনেকভাবে করে। এ বি সি ধরে নেয় যে এ এত বেশি, 10% বেশি, ও 20% বেশি। আমি কিভাবে করছি সেটা একটু খেয়াল করবে। দেখো, এক হচ্ছে সোনু, তারপর হচ্ছে মোনা, আগে দুটো নিয়ে নাও। সোনু মোনার তুলনায় 10% বেশি, মোনার তুলনায় 10% বেশি, মানে 110, আর এ হচ্ছে 100। বাস, ক্লিয়ার? বসো ওখানে, বসো। এবার হচ্ছে মোনা রঘুর তুলনায় 10% কম। এবার এখানে আমি মোনা লিখব, এখানে আমি রঘু লিখব। মোনা রঘুর তুলনায় 10% কম, মানে মোনা 90, এ হচ্ছে 100। এবার দেখো মোনা এটা, মোনা এটা, আমি তুমি কি করবে? এই জায়গাটা অনুপাত বের করে নাও। তাহলে 11:10, আর মোনার নিচে মোনা বসিয়ে দাও। এই ঘরে আমরা জানি কি, এই ফাঁকা থাকলে এই সংখ্যায় পূর্ণ করব, এদিকে ফাঁকা মানে এই সংখ্যা দিয়েই পূর্ণ করব। বাস, সোনা মোনা রঘু সব বেরিয়ে গেল। সোনা মোনা রঘু 99, 90, 100। তাদের মোট বিনিয়োগের পরিমাণ 5780 টাকা হলে রঘু কত টাকা বিনিয়োগ করেছিল? রঘুর মান কত? 100। তাহলে রঘু 100 বাই যোগফল কত? 190, আর হচ্ছে 99, 289, তাই না? 289 ইন্টু 5000 কত টাকা? 780 টাকা। 2 দিয়ে কেটে যায় না? 9 দুগুণে 18, আর 2 16 17, 2 দুগুণে 4 20, 20 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে 2000 টাকা। কত টাকা? 2000 টাকা। বি নম্বর অ্যান্সার। 94 আর 96, 94 থেকে 96। 94, যদি একজন বই বিক্রেতা 10 টাকায় 12টি, 10 টাকায় 11টি বই ক্রয় করে, 11 টাকায় 10টি বই বিক্রয় করে, তাহলে তার লাভের শতকরা হার কত? লাভের শতকরা হার কত? এই টাইপের অঙ্ক, এটা ডিজিটাল বোর্ডে যদি দিতাম সুন্দর করে, অনেক ভিউজ হতো। দেখো এটা কি করবে, পরের যে 11 টাকা 10টি বই সেটাকে আগে লিখবে, পরেরটা 11 টাকা 10টি বই ক্রস গুণ করবে, ক্রস মাল্টিপ্লাই। কি করবে? ক্রস মাল্টিপ্লাই করে দাও। পরেরটা আগে লিখবে, টাকাটাকে প্রথমে রাখবে, টাকাটা। আর পরে 10 টাকা বলেছে, কটা বই? 11টা বই। মাল্টিপ্লাই করো, 10 10 100, 11 11 121। কিচ্ছু করার দরকার নেই। 100 টাকা ছিল, 121 টাকা হয়েছে, মানে কি 21% লাভ। ঠিক আছে, 21% লাভ। সব ক্ষেত্রে কিন্তু হবে না, কারণ 100 টাকায় 21 টাকা লাভ হয়েছে। এবার যদি বলে যে 124, তাহলে 24% লাভ। অনেক সময় কি হয়, এই জায়গাটা এইভাবে সরাসরি 21% বের করা যায় না। এখানে তো বোঝা যাচ্ছে 100 টাকা ছিল, 121 টাকা হয়েছে, 21% লাভ। অনেক সময় বের করতে হয় যে এখান থেকে, অনেক সময় থাকে 36, বা তাহলে এখান থেকে কত? 11, তাই না?
11% 11 ডিফারেন্স, তার মানে 25 টাকায় 11 টাকা, 100-এ কত 44%। অনেক সময় এরকম আকার আসে, তাহলে তোমাকে এইভাবে বের করতে হবে 25 টাকায় 11 টাকা, 100-এ কত। এখানে সেটা বের করলে এখানেও সেটা বের করতে হবে। কিভাবে? 100 টাকায় 21 টাকা, 100-এ কত, সেম জিনিস তো, একই জিনিস। তাহলে আমি করতে যাবো কোনো ওই লাইনটা করার দরকার নেই, সরাসরি আমি 21% লিখে দিলাম। ক্লিয়ার? এবার হচ্ছে 95। বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলে লাভ 3 গুণ হয়, লাভের শতকরা হার কত? অঙ্কটা খেয়াল করবে। বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলে, বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করি, আমি ধরে নেই আমার বিক্রয় মূল্য x টাকা, ক্রয় মূল্য y টাকা, তাহলে লাভ কি? তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান সমান লাভ। এবার যদি বলে যে বিক্রয় মূল্য যদি দুগুণ করি, তার মানে 2 গুণ করলাম 2x, xকে 2 গুণ করলাম। বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করি তাহলে লাভ হয় 3 গুণ। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, ইকুয়াল টু লাভ কত গুণ হবে? 3 গুণ। আগে লাভ হতো এটা, এখন সেটা 3 গুণ লাভ হবে এটা। আরেকবার বোঝাই। বিক্রয় মূল্য x টাকা, ক্রয় মূল্য y টাকা, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান সমান কি? লাভ। এবার বলেছে বিক্রয় মূল্যকে যদি আমি 2 গুণ করি তাহলে লাভ হবে আমার 3 গুণ। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য লাভ, সেই লাভটা কয় গুণ হবে? 3 গুণ। আগে লাভ হতো কত? x মাইনাস ওয়াই, এখন হচ্ছে 3 গুণ। বাস 3 গুণ করে দিলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3x মাইনাস 3y। এই এক্সটাকে এই পাশে বা ওইটা ওই পাশে নিয়ে যাও, কোনো ব্যাপার না। এটাকে এই পাশেই রাখো, তার মানে এই এক্সটাকে ওই পাশে নিয়ে গেলে শুধু একটা x, আর এটাকে এই পাশে আনলে কি হবে? 2y, তাই না? 2y। দেখো করে দেখো, এক পাশে ওই পাশে নিয়ে যাও, x y x কে x এক পাশে, y কে y পাশে এক পাশে। তাহলে x এর মান কত? 2, y এর মান 1, কিছু নাই মানে 1, তার মানে x সমান সমান 2, y সমান সমান 1। তার মানে বিক্রয় মূল্য 2 টাকা, ক্রয় মূল্য 1 টাকা। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। কত পার্সেন্ট লাভ বলেছে বের করছি আমি, উপরে থাকবে কত? 1। তাহলে 1/1 ইন্টু 100, তার মানে 100%। কত পার্সেন্ট? 100%। 100% উত্তর। 96। 10 জন লোক একটি কাজ করে 8 দিনে, এখানে করছি, হয়ে যাবে এই জায়গাটা। 10 জন লোক একটি কাজ করে 8 দিনে, 20 জন মহিলা সেই কাজ করে 6 দিনে। তাহলে আমরা কি করব? 10 জন লোক করে 8 দিনে ইকুয়াল টু সেই কাজ তো একই কাজ 20 জন মহিলা করে 6 দিনে। এটা হচ্ছে লোক, এটা হচ্ছে ম্যান, এটা ওম্যান। ক্লিয়ার? তাহলে 10 দুগুণে 20, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে 2m ইকুয়াল টু 3w। তার মানে m সমান সমান কত? m সমান হচ্ছে, তাহলে 2 জন, এমটা উঠিয়ে দিচ্ছি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। 2 জন মহিলা সমান সমান 3 জন পুরুষ, 2 জন পুরুষ সমান সমান 3 জন মহিলা। তাহলে 1 জন পুরুষ সমান সমান 3/2 মহিলা। 3/2 মহিলা করতে হবে এইভাবে, ট্রিক্সে আসবে না এই অঙ্ক। মহিলা হলো। এবার আমার শেষের দিকে আছে, তাহলে 16 জন লোক সমান সমান কত? 1 জন পুরুষ সমান সমান, যদি এখান থেকে দেখো 2 জন পুরুষ সমান সমান 3 জন মহিলা, তাহলে 1 জন পুরুষ সমান সমান কতজন মহিলা? এতজন মহিলা। আর নিচে আবার দিয়েছে 16 জন পুরুষ, তাহলে 16 গুণ করো, 24 জন মহিলা, 16 জন পুরুষ। নিচের লাইনে দেখো 16 জন লোক ও 18 জন মহিলা আছে, সেখান থেকে 16 জন লোককে আমি কি করলাম? মহিলায় কনভার্ট করলাম। 24 জন মহিলা হলো প্লাস 18 জন মহিলা যোগ করে দাও, তাহলে হবে কত? 42 জন মহিলা। 42 জন মহিলা হলো। এবার প্রথমে লাইনে চলে যাই অঙ্কতে। 20 জন মহিলা যদি 6 দিনে করে কি করব? এখানেই করি। 20 জন মহিলা যদি 6 দিনে করে তাহলে 1 জন মহিলার বেশি দিন লাগবে, তার মানে উপরেই থাকবে, এটা উপরেই থাকবে। 20 জন মহিলা যদি 6 দিনে করে তাহলে 1 জন মহিলা বেশি দিন লাগবে, আর 42 জন মহিলার কম দিন লাগবে। বাস 6 7 42, 7 দিয়ে 20কে ভাগ করো, 7 দুগুণে 14, 6, 2 পূর্ণ 6 এর 7 দিন। এ নাম্বার অ্যান্সার।
কনভার্ট করতে হবে মহিলাকে পুরুষে, পুরুষকে মহিলায়, যেটাই করো, হয়তো মহিলাকে পুরুষে করতে হবে, নাহলে পুরুষকে মহিলায় করতে হবে। 97, 98, 97। একজন বালক 3 কিমি প্রতি ঘন্টা গতিবেগে তার বাড়ি থেকে স্কুলে পৌঁছালো এবং 2 কিমি পার ঘন্টা গতিবেগে স্কুল থেকে বাড়ি ফিরে এলো। যদি যাওয়া ও আসা মিলিয়ে তার মোট 5 ঘন্টা সময় লাগে, তবে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? যাওয়া আসা মিলে কত ঘন্টা? 5 ঘন্টা। তাহলে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? যাওয়া আসা ধরে নেই ডি দূরত্ব, প্রথমে যায় 3 কিলোমিটার পার আওয়ার, পরে আবার ডি দূরত্ব 2 কিলোমিটার পার আওয়ার, টোটাল ঘন্টা 5 ঘন্টা, বাস 6। তাহলে 2d প্লাস 3d ইকুয়াল টু 5, উপরে হবে 5d বাই 6 ইকুয়াল টু 5, 5 5 কেটে দাও, d ইকুয়াল টু 6। অঙ্ক শেষ। ডি দূরত্ব 3 কিমি পার আওয়ার, দূরত্ব বাই স্পিড সময়, প্লাস সেম দূরত্ব 2 কিমি পার আওয়ার চলছে, টোটালে যাওয়া আসায় তার 5 ঘন্টা, বাস ডি এর মান উপরে কত? 5d বাই 6 ইকুয়াল টু 5, 5 5 কেটে দিলে ডি ইকুয়াল টু 6। ক্লিয়ার? 6 কিমি। এবার হচ্ছে 98। একজন নল একটি নল একটি চৌবাচ্চা 3 ঘন্টায় ভর্তি করে। চৌবাচ্চাটির তলদেশে একটি ছিদ্র থাকায় চৌবাচ্চাটি ভর্তি হতে 3.5 ঘন্টা সময় লাগে। ছিদ্রটি কতক্ষণে চৌবাচ্চাটি সম্পূর্ণ খালি করবে? ছিদ্রটা বলেছে, তার মানে একটা ভর্তি করছে, একটা খালি করছে। তাহলে আমরা কি করব? আমরা কি জানি? a ইন্টু বি বাই a মাইনাস বি। এই ফর্মুলায় ফেলে দিই। তাহলে 3 ইন্টু 3.5 বলতে কি বোঝায়? 7/2 কত? 3.5 বলতে 3.5, 3.5 বলতে 3.5 বাই a মাইনাস বি, তার মানে 3.5 থেকে 3 বিয়োগ করলে 0.5 থাকবে। 0.5 উঠাও, 5 7 35, 3 7 21 ঘন্টা। এটাতেই ফেলে দিলাম, তাই না? a মাইনাস বি বা বি মাইনাস এ, যেটাই করো, বড়টা থেকে ছোটোটা মাইনাস। 3.5 থেকে 3 মাইনাস, তাহলে 0.5 থাকবে, নিচে 0.5 নিয়ে নিলাম, বাস কাটাকাটি করলে 21 ঘন্টা। ক্লিয়ার? উত্তর বি নম্বর। 99 আর 100। 99 দেখো, বলেছে একটি নৌকা চালক স্রোতের প্রতিকূলে 750 মিটার দূরত্ব অতিক্রম করেন 675 সেকেন্ডে। 750 মিটার দূরত্ব প্রতিকূলে, তার মানে এক্স মাইনাস ওয়াই। এক্স হচ্ছে নৌকা, ওয়াই হচ্ছে স্রোত। কত সেকেন্ডে? 675 সেকেন্ড। 675 সেকেন্ড। আর আবার বলেছে ওই একই পথ স্রোতের অনুকূলে ফিরে আসেন 7.5 মিনিটে। তার মানে 750 বাই এক্স প্লাস ওয়াই, অনুকূলে হলে প্লাস হয়ে যাবে, 7.5 ঘন্টা, তার মানে 15/2। একেও মিনিট করো, সেকেন্ড করো, 60 দিয়ে গুণ করলাম, সেকেন্ড করলাম। এটা যেহেতু সেকেন্ডে, এটাও সেকেন্ডে। তাহলে উপরের লাইনে কত পাচ্ছি? 7.5 বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 675। তাহলে 5 15 75, 5 13 65, 5 5 25, 3 5 15, 5 2 10, 5 7 35, 3 10 30, 3 9 27। ঠিক আছে, তাহলে পেলাম কত? 9x মাইনাস 9y ইকুয়াল টু 10। আর এই লাইনটায় কত পাবো? এই লাইনটা, এটাতে এই লাইন থেকে পেলাম 1 নম্বর। এবার 2 নম্বর থেকে কত পাবো? 2 নম্বর থেকে ইন্টু 30 আছে, এখানে কেটে দিলাম। 3 25 75, 3 5 15, 5 5 25। তাহলে পেলাম 3x প্লাস 3y ইকুয়াল টু 5, 3x প্লাস 3y ইকুয়াল টু 5, তাই না? এই যে বজ্রগুলো হলো 3x 5 পেলাম। তাহলে আমরা কি করব? যোগ বিয়োগ করছি, তাহলে 3 দিয়ে গুণ করি। তাহলে 9x মাইনাস 9y ইকুয়াল টু 10। আর এখানে পাচ্ছি 9x প্লাস 9y ইকুয়াল টু 15, প্লাস মাইনাস কেটে গেল। তাহলে 18x ইকুয়াল টু, এই জায়গাটা হবে 25। তাহলে এক্সের মান কত আসবে? x ইকুয়াল টু 25/18। এটা কিন্তু মিটার পার সেকেন্ডে, এখনও কিলোমিটার পার আওয়ারে আনিনি, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে। এবার কিলোমিটার পার আওয়ারে করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। কেটে দিলাম, 5 5 25, 5 কিলোমিটার পার আওয়ার।
5 কিলোমিটার পার আওয়ার বোঝা গেল। এবার হচ্ছে 100 নম্বর। একটি ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের চেয়ে 2 মিটার। আগেরটা বুঝতে পারোনি, তাহলে আরেকটা হিন্টস দিয়ে দিচ্ছি জাস্ট। 750 মিটার প্রতিকূলে, তাহলে x - y = 675 সেকেন্ড। এখান থেকে 1 নম্বর সমীকরণ আমরা কি পেলাম? 9x - 9y = 10। কাটাকাটি করো তোমরা, দেখো 9x - 9y = 10 পেলাম 1 নম্বর সমীকরণ। 2 নম্বর 750/x + y, যেহেতু এটা প্রতিকূলে বলেছে, অনুকূলে বলেছে, তাই x + y = 7.5 ঘন্টা মানে 15/2 ঘন্টা বলছি, 7.5 মিনিট মানে 15/2 × 60 সেকেন্ডে করে নিলাম। সেকেন্ডে করলে গুণ করলাম না, এক জায়গায় করে নিলাম না। 15 × 30 থাকলো এইভাবে। কাটাকাটি করে আমি কত পেলাম? 3x + 3y = 5 পেলাম এখান থেকে, তাই না? 2 নম্বর থেকে 3x + 3y = 5। এবার তোমরা যোগ বিয়োগ করে দেখো, x এর মান 25/18 আসবে। তার মানে এটা মিটার পার সেকেন্ডে ছিল, কারণ এটা তো মিটারে ছিল, তাই মিটার পার সেকেন্ডে উত্তর আসলে কিমি পার ঘন্টায় করলাম, 18/5 দিয়ে গুণ করলাম, 5 × 5 = 25 পেয়ে গেলাম। ঠিক আছে। এবার একটি ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের চেয়ে 2 মিটার কম। আবার এদের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 48। তাহলে এটা যদি 8 হয়, এটা 6। এবার দেখো প্রস্থের থেকে 2 মিটার কম আছে, তো তাহলে 6 × 48 অঙ্ক করার দরকার নেই। তাহলে ওই ঘরটির পরিসীমা কত? তাহলে পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য + প্রস্থ। তাহলে 14, 14 × 2 = 28, 28 অ্যান্সার। 2 মিটার কম বলে দিয়েছে, প্রস্থ দৈর্ঘ্যের থেকে 2 মিটার কম, 2 মিটার কম আছে। আবার ক্ষেত্রফল কত দিয়েছে? 48। 6 × 48, 4 × 12 = 48, 3 × 16 = 48, কিন্তু 2 মিটারের হেরফের তো নাই, একমাত্র 8 আর 6 এর মধ্যে 2 মিটারের কম বেশি আছে, তাই না? তাহলে ধরে নিলাম জাস্ট 8 আর 6। তো এই হলো অঙ্ক। আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাবে। তোমরাই আমার একমাত্র রাস্তা, তোমাদের দ্বারা আমার চ্যানেল আরও এগিয়ে যাবে। আর এইভাবে দেখতে থাকলে এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকলে আরও উৎসাহিত হব এবং নতুন নতুন কিছু চেষ্টা করব, যে যত সহজে করা যায় সেই পদ্ধতিগুলো খুঁজে নিয়ে আসবো। তাহলে আজকে এই পর্যন্তই। এটা হচ্ছে প্র্যাকটিস সেট 8 নম্বর, কার্তিক চন্দ্র মণ্ডলের।